Dear students, good afternoon. Welcome to my YouTube channel. গতকাল আমি তোমাদের প্রচলিত শক্তির উৎস এবং আমাদের জীবনে প্রচলিত শক্তির চাহিদা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ওই শক্তিগুলো কোথায় কোথায় ব্যবহার করি সেগুলো আলোচনা করেছিলাম। এখন প্রশ্ন হলো, ওই প্রচলিত শক্তির চাহিদা দিনের পর দিন কি একই থাকছে? আমরা বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে দেখলাম যে এই প্রচলিত শক্তির চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। যার কারণগুলি হলো যে প্রথম কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের যদি আমি জনসংখ্যা নিয়ে পর্যালোচনা করি, আজ থেকে 100 বছর আগে সেখানে মোট কত জনসংখ্যা ছিল আর এখন কত জনসংখ্যা হয়েছে, তো সেগুলো যদি আমরা গণনা করে দেখি বা পুরনো রেকর্ড দেখা যাবে এখন অনেক বেশি জনসংখ্যা হয়েছে, যার জন্য এই শক্তির চাহিদাও বেড়ে গেছে। তাছাড়া আরও কারণ আছে, যেমন নগরায়ন। নগরায়ন মানে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য বসতির দরকার হয়ে পড়েছে। গ্রামাঞ্চলগুলো এখন শহরে পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, যার জন্য কিন্তু আমাদের এই শক্তির, এই প্রচলিত শক্তির চাহিদা বেড়েই চলেছে। তাছাড়া আরও কারণ হতে পারে যে যন্ত্র নির্ভর সভ্যতা, অর্থাৎ আগে যে সমস্ত কাজগুলি মানুষ নিজেই করে নিতে পারত, এখন মানুষ কি করছে না, যন্ত্রের সাহায্যে সেই কাজগুলো করছে। যেমন একটা উদাহরণ দিলেই বোঝা যায় যে আমরা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাই, হয়তো দেখা যাবে হাঁটা পথে 5 মিনিট গেলেই যাওয়া যায়, কিন্তু আমরা না হেঁটে বাইক ব্যবহার করি বা বাসে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা এই যে যন্ত্রের উপর নির্ভর করছি। যেমন আমি আগের দিন আলোচনা করছিলাম এই যে মানুষ যখন এই যে রাস্তা বানানো হয় বা পুকুর খনন করা হয়, আগে কি করা হতো, মানুষজন নিজেরাই তারা লেবার দিয়ে এই কাজগুলো করতে পারত, কিন্তু এখন কি করা হয়, যন্ত্রের উপর নির্ভরশীল আমরা। তাই আমি আগের দিন একটি যন্ত্র দেখিয়েছিলাম, জেসিবি, যার সাহায্যে আমরা পুকুর খনন করতে পারছি, রাস্তা বানাতেও তাকে ব্যবহার করছি। অর্থাৎ আমরা অত্যধিক বেশি যন্ত্র নির্ভরশীল হয়ে পড়েছি, যার জন্য কিন্তু সেই যন্ত্রগুলোকে চালাতে গেলে আমাদের এই শক্তির যোগান দরকার আছে। এখন এই জনসংখ্যা বৃদ্ধি যে কারণটি আমি বললাম, সেই কারণটির সঙ্গে আর কি কি বিষয় যুক্ত আছে আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি। তো আমি এখানে একটি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখো। এইখানে দেখো, এই যে জনসংখ্যা বৃদ্ধি, এই জনসংখ্যা বৃদ্ধির উপর কি কি বিষয় নির্ভর করে আছে, এখানে দেখো কি লেখা আছে, যে আরও বেশি খাদ্য উৎপাদন। তো জনসংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য আরও বেশি খাদ্য উৎপাদন করতে হয়। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি যে কোনো একটি পরিবারের সদস্য সংখ্যা যদি 5 জন হয়, ওখানে খাদ্য উৎপাদন করতে যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয়,
যদি ওই পরিবারের সদস্য সংখ্যা যদি 10 জন হয়ে যায়, তাহলে খাদ্য উৎপাদন করতে বেশি শক্তির অপচয় করতে হবে। যদি আমি রান্নার কথাই বলি, তাহলে বেশি জ্বালানি খরচ করতে হচ্ছে, অর্থাৎ বেশি শক্তির দরকার হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের বলা হয়েছে যে আরও বেশি বাসস্থান নির্মাণ। আরও বেশি বাসস্থান নির্মাণ অর্থাৎ যদি জনসংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে তাদের জন্য ঘরবাড়িও বানাতে হবে। তো ঘরবাড়ি বানাতে গেলে আমরা তো তার জন্য যে শক্তির দরকার, অর্থাৎ তার ঘরবাড়ি বানাতে গেলে যে আমাদের যন্ত্রপাতিগুলো ব্যবহার করব, সেই যন্ত্রপাতিগুলোকে পরিচালনা করতে গেলে তো আমাদের শক্তির দরকার আছে। তো সেখানে শক্তির যোগানের দরকার আছে। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে যে আরও বেশি পরিবহন ব্যবস্থা। আরও বেশি পরিবহন ব্যবস্থা অর্থাৎ আমরা কোনো একটা এলাকার কথা যদি ভাবি, ধরো কলকাতাতে আগে যত যানবাহন চলতো, এখন কিন্তু যানবাহনের সংখ্যা আরও বেড়ে গেছে। কারণ এখন কলকাতার লোক সংখ্যা আগের থেকে আরও বেড়েছে, তাই যানবাহনের সংখ্যা বাড়াতে হয়েছে। তো সেই যানবাহনকে চালাতে গেলে আমাদের পেট্রোলিয়ামের দরকার। তো পেট্রোলিয়ামের সেখানে যোগানের দরকার আছে। তাছাড়া আরও একটি যদি উদাহরণ দেওয়া হয়, যে তোমাদের ক্লাস 7-এ আমাদের স্কুলে প্রায় 160 জনের মতো হবে টোটাল। তো যখন আমরা ট্যুর করি, তখন আমরা 3টি বাস অ্যারেঞ্জ করে নিই। তো যদি তোমাদের এই সংখ্যাটা আরও বেশি হতো, তাহলে কি ওই 3টি বাস দিয়ে হতো, না আরও বেশি লাগতো? নিশ্চয়ই বুঝতে পারছো, বেশি লাগতো। তাহলে বেশি যদি আমি যানবাহনকে কাজে লাগাই, তাহলে আমাদের বেশি শক্তির দরকার হয়ে পড়বে। তাছাড়া এই সব কারণগুলি ছাড়াও আরও হতে পারে, যেমন আরও বেশি চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিতে হবে। বেশি চিকিৎসা ব্যবস্থা, জনসংখ্যা যদি বাড়তে থাকে, চিকিৎসা ব্যবস্থা সংখ্যাও বাড়াতে হবে, হসপিটাল বাড়াতে হবে, নার্সিংহোম বাড়াতে হবে ইত্যাদি। তো সেখানে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হবে, তাদের জন্যও তো শক্তি চাই। চিকিৎসা বিজ্ঞানে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হবে, তাদের জন্য এর জন্য যে সেই যন্ত্রপাতিগুলোকে চালানোর জন্য তো শক্তির দরকার। তাছাড়া আরও কারণ হতে পারে যে আরও কলকারখানা বাড়াতে হবে। কলকারখানার পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ জনসংখ্যা যত বৃদ্ধি হবে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদাও তত বাড়ছে। সেগুলো যোগান দেওয়ার জন্য কলকারখানার সংখ্যাও বাড়ছে। মানুষের জীবিকা নির্বাহের জন্য কলকারখানায় নিয়োজিত হচ্ছে তারা। অর্থাৎ এই কলকারখানার যন্ত্রপাতিগুলো চালাতে গেলেও আমাদের শক্তির দরকার। তো এখন কথা হচ্ছে যে এই সব চাহিদা পূরণের জন্য আমাদের শক্তির দরকার আছে। তো এই শক্তিগুলো আসবে কোথা থেকে? না, এই শক্তিগুলো মূলত মাটির নিচে যে আমাদের প্রাকৃতিক সম্পদ, যে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আমরা বলছি, সেগুলো থেকেই আমাদের পাওয়া যায়। অর্থাৎ এই মাটির নিচে যে খনিজ সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোকে আমরা সংগ্রহ করে সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। তাদেরকে পুড়িয়ে, অর্থাৎ মাটির নিচে যে কয়লা আছে,
তাদেরকে পুড়িয়ে তাপশক্তি পাচ্ছি, সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি এবং সেই বিদ্যুতের সাহায্যে আমরা এই সমস্ত চাহিদাগুলিকে পূরণ করতে পারছি। এখানে দেখা যায় যে আমাদের দেশে এবং রাজ্যে বেশিরভাগ বিদ্যুৎই মানে সিংহভাগই বিদ্যুৎ উৎপন্ন হয় এই কয়লা পুড়িয়ে, অর্থাৎ তাপবিদ্যুৎ যাকে বলছি আমরা। তো সে যাই হোক, তো আমাদের সমাজের যে মানুষের যে চাহিদা মানে যন্ত্র নির্ভরশীলতা এবং নগরায়ন ইত্যাদি যে বিষয়গুলো আমরা এটা পর্যবেক্ষণ করলে দেখতে পাবো। যেমন আজ থেকে যদি আমরা 100 বছর আগেকার কলকাতা চিত্র যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে কেমন চিত্র ছিল তখন। আমরা একটা ছবির সাহায্যে দেখছি। এই যে এখানে দেখো, এই যে ছবিটা, এটা প্রায় আজ থেকে ধরো 100 বছর আগেকার ছবি বা আরও আগে হবে। এখানে দেখো একটা গরুর গাড়ি, এই গরুর গাড়িতে করে জিনিসপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো এই যে গরুর গাড়ি, এগুলো কি আর এখন দেখতে পাওয়া যায়? নিশ্চয়ই দেখতে পাওয়া যায় না। এই গরুর গাড়ি চালানোর জন্য কোনো পেট্রোলিয়ামের দরকার হতো না, কোনো শক্তির অপচয় হতো না। কিন্তু এখন এসব গাড়ি ব্যবহার হয় না। তো এইসব চিত্রগুলো দেখলে আমাদের বোঝা যায় যে এই প্রচলিত শক্তির চাহিদা দিনের পর দিন কত বেড়ে চলেছে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো, এই মাটির নিচে যে জীবাশ্ম জ্বালানি, যাকে আমরা পেট্রোলিয়াম বলছি বা কয়লা ইত্যাদি বলে থাকছি, জীবাশ্ম জ্বালানি যেগুলো, তো এই জীবাশ্ম জ্বালানি কি কোনোদিন ফুরিয়ে যাবে না? কি মনে হয়? ঠিক ফুরিয়ে যাবে। একদিন না একদিন ঠিক শেষ হয়ে যাবে। কারণ এই জীবাশ্ম জ্বালানি এগুলো সৃষ্টি হতে প্রায় কোটি কোটি বছর সময় লাগে, যেটাকে আমরা মানে এগুলো সৃষ্টি হতে যত সময় লেগেছে, মানুষ তাদেরকে তার থেকে খুব অল্প সময় শেষ করে ফেলছে। ঠিক আছে, তো এই যে পেট্রোলিয়াম জাতীয় যে জ্বালানিগুলোর কথা বললাম, তো এইগুলোকে আমরা পরিবেশে নিয়ে এসে যখন তাদেরকে জ্বালিয়ে সেখান থেকে তাপ পাচ্ছি, সেই তাপ থেকে আমরা অন্য শক্তিতে রূপান্তরিত করে নিয়ে যাচ্ছি। তো এইগুলোকে দহন করার সময় বিভিন্ন বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় এবং সেটা আমাদের পরিবেশের সাথে মিশে যাচ্ছে। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, লেড জাতীয় কিছু পদার্থ, তেজস্ক্রিয় কিছু পদার্থ, যেগুলো আমাদের কি করছে না পরিবেশের বাতাসের সাথে মিশে যাচ্ছে। সেগুলোকে আমরা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি এবং আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে। ক্যান্সার, শ্বাসকষ্ট, আরও বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। তাহলে নানান অসুবিধার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি। তাহলে প্রশ্ন হলো যে আমরা তাহলে কি সুস্থভাবে বাঁচতে পারবো না? যদি এই প্রশ্নের উত্তর না হয়,
তাহলে আমাদের সুস্থভাবে বাঁচার জন্য কি করণীয়? তাহলে কি আমরা এই জীবাশ্ম জ্বালানিগুলোকে কি ব্যবহার করা বন্ধ করে দেব? অর্থাৎ এই পেট্রোলিয়াম, কয়লাকে দহন করাকে আমরা বন্ধ করে দেব? যদি এগুলোকে বন্ধই বা করে দিই, তাহলে আমাদের বাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বলবে কি করে? বাড়িতে টিভিটা চলবে কি করে? বাড়িতে ফ্রিজ চলবে কি করে? কলকারখানা চলবে কি করে? বাস, ট্রাক, ট্রেন এগুলো চলবে কি করে? সবই তো বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের এই সব অসুবিধাগুলোকে দূর করার জন্য আমাদের বিকল্প কিছু শক্তি উৎসের কথা ভাবতে হবে, যে শক্তিগুলো তুলনামূলকভাবে পরিবেশ দূষণের ঘটাবে না। তাদেরকেই আমরা বলবো পরিবেশ বান্ধব শক্তি। পরিবেশ বান্ধব অর্থাৎ পরিবেশের বন্ধু, অর্থাৎ যে শক্তিগুলো পরিবেশকে বাঁচাতে সাহায্য করবে, তারাই হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। তাহলে কি বুঝলাম? যে আমাদের এমন কিছু শক্তি উৎসের কথা ভাবতে হবে যেগুলো, আমি একটু আগে যে অসুবিধাগুলোর কথা বললাম, অর্থাৎ জীবাশ্ম জ্বালানিকে দহন করলে যেসব বিষাক্ত গ্যাসগুলি সৃষ্টি হয় এবং পরিবেশের সাথে মিশে পরিবেশ দূষণ ঘটিয়ে আমাদের তথা জীবকুলকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে, সেই সমস্ত শক্তিগুলোর কথা বললাম, যারা কি করবে না এই পরিবেশ দূষণ থেকে আমাদেরকে বাঁচাবে। সেই সমস্ত শক্তিকে আমি কি বললাম যে পরিবেশ বান্ধব শক্তি। তো আমরা পরবর্তী ক্লাসে এই যে পরিবেশ বান্ধব শক্তিগুলোর কথা বললাম তাদের উৎস সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত।